পরিণীতা তৃতীয় পর্ব। প্রাণনেশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রত্যুষ নিজের মোবাইল মুষ্টিবদ্ধ করে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে প্রাণনেশার দিকে। কিছু সময় নীরবতা কাটার পর প্রত্যুষ নিজের কণ্ঠের গাম্ভীর্য বজায় রেখে বলল, এমন কাজ করিস কেন যার জন্য মাথা নিচু করে রাখতে হয়? প্রাণনেশা উত্তর দেয় না। ভয়ে কণ্ঠ রোধ হচ্ছে ওর। প্রত্যুষ যদি এখন সত্যি সত্যি মেরে দেয় তাহলে? তাই এখন নিজের মুখ না চালানোই বেটার। প্রত্যুষ প্রাণনেশার উত্তরের অপেক্ষা করে না, নিজে থেকে আবার শুধায়, চুপ করে আছিস কেন? উত্তর নেই? আর তোকে বলেছিলাম না আমার রুমে না ঢুকতে, ঢুকলি কেন? কি দেখছিলিস আমার মোবাইলে? প্রত্যুষের এত এত প্রশ্নের একটার উত্তর দিল না প্রাণনেশা। মুখ তুলে তাকালো প্রত্যুষের দিকে। প্রত্যুষের দিকে তাকাতেই চোখে পানি টইটম্বুর হয়ে যায়। মানুষটার মায়াবী মুখের দিকে তাকালে ওর কান্না পাচ্ছে খালি। প্রাণনেশা ভাঙা গলায় বলল, প্রত্যুষ ভাই, দেখার সময় তো পাইনি, শুধু লক স্ক্রিনে দেখলাম তোমার আর আমার ছোটবেলার ছবি। ভুল দেখেছিস, প্রত্যুষ কাট কাট কণ্ঠে বলল। প্রাণনেশার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়ায়, নাক টেনে বলে, আমার সব কিছুই তো ভুল প্রমাণিত হয়ে গেল। আমার বিশ্বাস, আমার ভালোবাসা, সব সেখানে চোখের দেখা ভুল হলেই বা কি? আমাকে কেন ভালোবাসলে না প্রত্যুষ ভাই? প্রত্যুষের ভাবমূর্তি বোঝা দায়। সে যে রোবট হয়ে দাঁড়িয়ে আছে, কোনো অনুভূতি হচ্ছে কি না বোঝা যাচ্ছে না। প্রাণনেশা ভেজা চোখে তাকিয়ে আছে ওর দিকে। চোখ দিয়ে অবিকল ধারায় পানি পড়ছে। প্রত্যুষ বড় করে শ্বাস ফেলল। প্রত্যুষের প্রাণনেশার চোখে চোখ রেখে বলল, আমাকে ভালোবাসিস তুই? প্রাণনেশা ভড়কালো। নিজের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আশা করেনি ও। তারপরও নিজেকে সামলে বলল, হ্যাঁ ভালোবাসি। একটা কথা রাখবি আমার? তুমি যদি বলো আমার জীবনটা দিয়ে দিতে, আমি সেটাও দিয়ে দেব। প্রাণনেশা ম্লান হেসে বলল। প্রত্যুষ চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস ফেলল। প্রাণনেশার দিকে একটু এগিয়ে বলল, একজন ঠক প্রতারকের জন্য কেন তুই নিজের জীবন দিতে যাবি? জীবন দিতে হবে না প্রাণ, শুধু তুই তোর পাগলামি ছেড়ে দে, একটা স্বাভাবিক লাইফ লিড কর। আমার জীবন তো অস্বাভাবিক হয়ে যায়নি প্রত্যুষ ভাই। তুমি শুধু আমাকে একবার বলো, কেন তুমি এভাবে আরেকজনকে বিয়ে করে নিলে? আমার মধ্যে কি খুব বেশি কমতি ছিল? আমি তোকে কোনো কিছুর কৈফিয়ত দিতে বাধ্য নই। কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, চলে যায় এখান থেকে। প্রত্যুষ মুখ ঘুরিয়ে বলল, সহ্য হচ্ছে না ওর সামনে মানুষটার কষ্ট। ওর কাপুরুষতার খেসারত দিতে হচ্ছে প্রাণনেশাকে। এই যন্ত্রণা কোথায় রাখবে ও? কেন মেয়েটা এমন করছে? কেন এভাবে কষ্ট পাচ্ছে? ওর মতো প্রতারকের জন্য দুঃখ পাচ্ছে কেন ও? কেন ভুল বুঝে দূরে সরে যাচ্ছে না? কেন এমন হচ্ছে? কেন সৃষ্টিকর্তা সব কিছু কেড়ে নিল ওর থেকে? প্রাণনেশার কান্না বাড়ল। ভাঙা গলায় বলল, বললেই হলো কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না? যদি কথা রাখতে নাই পারবে তো এত কথা দিলে কেন? কেন এইভাবে ঠকালে আমাকে? আমি তো কোনো ক্ষতি করিনি তোমার, তাহলে আমি এত যন্ত্রণা কেন পাচ্ছি? উত্তর দাও। আমি আমার প্রশ্নের উত্তর না নিয়ে যাব না। চলে যেতে বলেছি, কথা অমান্য করিস না। প্রত্যুষ দাঁতে দাঁত চেপে বলল। প্রাণনেশা নাছোড়বান্দা, সে কোনোভাবেই উত্তর না জেনে যাবে না। প্রত্যুষ ক্রমাগত বলে যায় চলে যাওয়ার কথা। প্রাণনেশার কানে ঢোকে না সেসব কথা। কান্নার চোটে সে কিছু শুনতে পায় না। কথার এক পর্যায়ে প্রাণনেশা শক্ত করে জড়িয়ে ধরে প্রত্যুষকে। প্রত্যুষ গাঁট হয়ে দাঁড়িয়ে শক্ত করার চেষ্টা করে নিজেকে। কোনোভাবেই যে দুর্বল হয়ে পড়লে চলবে না। ও যে ওর প্রাণের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিতে পারবে না। ওর নিজের লাইফ তো ঠিক নেই, সেখানে প্রাণনেশার জীবনটাকে কিভাবে ওর সাথে জুড়বে? প্রত্যুষ নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে ওকে, কিন্তু ব্যর্থ হয়ে নিজে থেকে ছাড়াতে
প্রাণনেশা যত্রতত্র আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে রাখে ওকে, কাঁদতে কাঁদতে বলে, প্রত্যুষ ভাই প্লিজ এমন করো না, আমি যে বাঁচতে পারবো না, বিশ্বাস করো আমি মরে যাব, এই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেলো তুমি, তোমাকে আরেকজনের সাথে সংসার করতে দেখার যন্ত্রণা যে আমি সহ্য করতে পারবো না, এর চেয়ে মেরে ফেলো আমাকে। প্রত্যুষ নিজের গাম্ভীর্যতা ধরে রাখতে পারে না, প্রাণনেশার এই যন্ত্রণা ওর বুক ভেদ করে দেয়। নিজেকে সামলাতে না পেরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, প্রাণ প্লিজ চলে যা, কেউ আমাদের এভাবে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। প্রত্যুষের কথা শুনলেও কিনা বোঝা গেল না। প্রাণনেশা প্রত্যুষের বুকের কাছে টি শার্ট আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চোখের পানি বিসর্জন দিতে ব্যস্ত। চোখের পানিতে ভিজিয়ে ফেলছে বুকের কাছটা টি শার্ট। প্রত্যুষের বুকে কম্পন ধরে, ভয় হয়। দরজা হাট করে খোলা, পুরো বাড়ি ভর্তি মেহমান। কেউ যদি বাই চান্স এখানে চলে আসে, নিশ্চয়ই ওদের ভালো চোখে দেখবে না। প্রাণনেশা শক্ত করে জড়িয়ে ধরে আছে ওকে। প্রত্যুষ এবার একটু জোর করেই ছাড়ানোর চেষ্টা করলো ওকে। প্রাণনেশার হাতের বাঁধন আলগা করেছিল। ঠিক তখনই প্রত্যুষ ওকে নিজের থেকে জোরে ছাড়ানোর চেষ্টা করে। ফলস্বরূপ প্রাণনেশা ব্যালেন্স রাখতে না পেরে নিচে পড়ে যায়। প্রত্যুষ হতভম্ব হয়ে তাকালো। দ্রুত অগ্রসর হয়ে ধরতে যাবে, তার আগেই ওর পা থেমে যায় কারোর আগমনে। পিয়াস ভূঁইয়া পড়ে যাওয়া প্রাণনেশাকে এসে ধরলেন। প্রাণনেশা দাঁতে দাঁত চেপে হাঁটুর ব্যথা সহ্য করছে। রীতিমতো কাঁপছে মেয়েটা, চোখ দিয়ে অবিকল ধারায় পানি বর্ষিত হচ্ছে। জোর করে ছাড়ানো কেউ কিছু ভেবে ওঠার আগেই পড়ে যায় প্রাণনেশা, হাঁটু মুচকে। প্রত্যুষ আতঙ্কিত হয়ে দৌড়ে এসে ধরতে এলো প্রাণনেশাকে। পিয়াস ভূঁইয়া হাত দিয়ে থামিয়ে দিলেন ওকে। টু শব্দ না করে তোলার চেষ্টা করলেন প্রাণনেশাকে। পেছন থেকে আদনান দৌড়ে এসে কক্ষে ঢুকলো। প্রাণনেশাকে নিচে পড়ে থাকতে দেখে কাছে এলো। পিয়াস ভূঁইয়া প্রাণনেশাকে কোলে তুলে নিলেন মেঝে থেকে। আদনান এসে ধরল ওকে। প্রাণনেশা দাঁড়াতে পারছিল না, কোনো মতে এক পায়ে ভর দিয়ে দাঁড়ালো। প্রত্যুষ টলমল চোখে তাকালো ওর দিকে। পিয়াস ভূঁইয়া ওর দিকে না তাকিয়েই প্রাণনেশাকে নিয়ে বেরিয়ে গেলেন। প্রত্যুষ সের পা টলে উঠল। ও তো প্রাণনেশাকে ফেলে দিতে চায়নি, কিন্তু কিভাবে যেন কি হয়ে গেল। পিয়াস ভূঁইয়া আর আদনান মিলে প্রাণনেশাকে তার কক্ষে নিয়ে এসেছে। আদনান কিছু বুঝতে না পেরে পিয়াস ভূঁইয়াকে বলল, কি হয়েছে মামা, প্রাণনেশা পড়ে গেল কি করে? তুমি গিয়ে তোমার মামিমাকে নিয়ে এসো, আই থিঙ্ক ডক্টর ডাকতে হবে। পিয়াস ভূঁইয়া আদনানের প্রশ্নের উত্তর না দিয়ে বললেন। আদনান কালক্ষেপণ না করে মালিহা বেগমকে ডাকতে চলে গেলেন। পিয়াস ভূঁইয়া প্রাণনেশার পা ধরে পরীক্ষা করলেন। প্রাণনেশা ব্যথাতুর শব্দ করে বলল, ব্যথা করছে বাবা। পিয়াস ভূঁইয়া উত্তর দিলেন না, মেঝের দিকে তাকিয়ে বললেন, আমি তো আমার মেয়েকে মূল্যহীনভাবে গড়ে তুলিনি। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কেন প্রত্যুষের ঘরে গেলে আম্মা? প্রাণনেশা মাথা নিচু করে থাকে। তার বাবাকে উত্তর দেওয়ার মতো যে কোনো শব্দ তার কাছে জমা নেই। সে নিজেই তো গেছিল প্রত্যুষের ঘরে। আদনান মালিহা বেগমকে ডেকে নিয়ে আসে। প্রাণনেশা ব্যথা পেয়েছে শুনে তার পিছু পিছু মনারা বেগমও চলে আসেন। একে একে পুরো বাড়ির মানুষের কাছে খবর পৌঁছে যায় প্রাণনেশা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু কিভাবে পড়ে গিয়েছে সেটা জানতে পারে না। প্রাণনেশার হাজার মানা সত্ত্বেও ডাক্তার ডাকা হলো। পলক ভূঁইয়া প্রাণনেশার পড়ে যাওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে ডাক্তার নিয়ে আসেন। ডাক্তার এসে দেখে যান প্রাণনেশাকে, আশ্বস্ত করেন পায়ে তেমন কোনো ব্যথা পায়নি প্রাণনেশা। আকস্মিক পড়ে যাওয়ার ফলে একটু সমস্যা হয়েছিল হাঁটতে, নয়তো ঠিক আছে সব। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই কক্ষ থেকে চলে গেলে আরিশা আর রিধিতা এসে বসলো ওর পাশে। আরিশা বলল, কিরে এভাবে পড়ে গেলি কি করে? হাঁটছিলাম, তারপর পা মুচকে পড়ে গেছি। কেন রে বাচ্চা, নাকি তুই? ওলে আমার বাচ্চা। রিধিতা ঠোঁট গোল করে পিঞ্চ মেরে বলল। আরিশা আর রিধিতা মিলে অনেক মজা নিল ওর। প্রাণনেশা সব চুপচাপ শুনল। বাইরে যাই দেখাক, ভেতরে ভেতরে যে দহনে শেষ হয়ে যাচ্ছে ও জানে
প্রত্যুষ ওকে ফেলেনি, ব্যালেন্স রাখতে না পেরে ও নিজেই পড়ে গেছে। কিন্তু ওর বাবা যে অন্য কিছু ভেবে নিয়েছে, হয়তো প্রাণনেশার উপর রাগও করেছে প্রত্যুষের কক্ষে যাওয়া নিয়ে। একটা সমস্যা শেষ হতে না হতে আরেকটা টেনশন শুরু হলো। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে। একে একে অতিথিরা আসতে শুরু করে। প্রাণনেশা ঠোঁট উল্টে বসে থাকে তার কক্ষে, পাশে রিদিতা আর আরিশা। আরিশা আর না পেরে বিরক্ত হয়ে বলল, ধুর, বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেল আমার, আমি আর বসতে পারবো না। এই প্রাণনেশা, ওঠ, চল নিচে চল আমার সাথে। আরিশার কথার পরিপ্রেক্ষিতে রিদিতা বলল, হাঁটুতে ব্যথা পেয়েছ, কিভাবে উঠবে বলো? উঠতে পারবো ভাবিপু, এতটাও ব্যথা পাইনি যতটা সবাই ঢাকঢোল পিটিয়ে বলে গেল। দৌড়ানোর মতো শক্তি আছে আমার পায়ে। প্রাণনেশা রিদিতাকে উদ্দেশ্য করে বলল। আরিশা গদগদ হয়ে বলল, সেটাই তো বলছি বনু, বিয়ে বাড়িতে কি বসে থাকার জন্য এসেছি নাকি? আমরা কত কিছু প্ল্যান করে রেখেছিলাম হলুদের জন্য, তোকে ছাড়া যে কোনো কিছুই মজা হবে না। প্রাণনেশা মুচকি হেসে বিছানা ছেড়ে নামলো। হাঁটায় একটু জড়তা হলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারছে ও। তিনজন মিলে বের হয় কক্ষের বাইরে। পুরো বাড়ির মানুষ গিজগিজ করছে। প্রতিনিয়ত রফায় রফায় অতিথিরা আসছে। চারিদিকে তাকিয়ে মন খারাপ হয়ে গেল প্রাণনেশার। অনেক দিন পর বাড়িতে একটা বিয়ে হচ্ছে, কিন্তু সেটা তার প্রিয় মানুষের সাথে অন্য একটা নারীর। যদি অন্য কারোর হতেও প্রাণনেশা তার পায়ের ব্যথা নিয়েও পুরো বাড়ি ননস্টপ দৌড়ে বেড়াতো। কিন্তু এখন যে বাঁচার আশ্বাসটুকুও পায় না প্রাণনেশা। নিচতলায় নামতে প্রাণনেশার কিছু পরিচিত মুখে দেখা পায়। প্রত্যুষের নানি আর মামি এসেছে, বসে আছে সোফায়। তাদের পাশে মাথা নিচু করে বসে আছে রওশা। প্রাণনেশা এগিয়ে গেল ওদের দিকে, সালাম দিল দুজনকে। প্রত্যুষের নানি সালিহা বানু সালাম নিয়ে বলল, তুমি বলে পড়ে গেছিলে, এখন ঠিক আছো তো? প্রাণনেশা লজ্জা পেল, মাথা নুনিয়ে বলল, জি নানু, ঠিক আছি। আমাদের পাশে বসো। প্রত্যুষের মামি রাফিয়া বেগম নিজের পাশে দেখিয়ে বলল। প্রাণনেশা কথা অমান্য না করে তার পাশে বসলো। আরিশা গিয়ে সোফার এক কোণে বসলো। রিদিতা হাসি মুখে এগিয়ে এসে সালাম দিল দুজনকে। রাইফা বেগম হাসি মুখে কথা বিনিময় করলো তার সাথে। সালিহা বানু রিদিতাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি তো আরিশা আর প্রাণনেশার সাথে ছিলাম, রিদিতা নম্র কণ্ঠে বলল। সালিহা বানু খেকিয়ে উঠলেন। রাগত স্বরে বড় আওয়াজে বললেন, কেন ওদের সাথে বইসা ছিলে কেন তুমি? বাড়ির বউ তুমি। এতগুলো মেহমান আছে, কোথায় শাশুড়িদের কামে হাত লাগাবে তা না, পটের বিবি হইয়া রুমে বইসা আছো। রিদিতা ঠোঁট কামড়ে কান্না আটকায়, মাথা নিচু করে দাঁড়িয়ে দৃষ্টি নিবদ্ধ করে মেঝেতে। মালিয়া বেগম মায়ের চিৎকার শুনে দৌড়ে আসে। রিদিতাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে মাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে মা, ওর সাথে চিৎকার করছো কেন তুমি? সালিহা বানু মেয়ের প্রশ্নের উত্তরে খ্যাঁক খ্যাঁক করে বললেন, চিৎকার না করে কি করবো? নিজের তো ছেলের বউয়ের কিছু কইতে পারছ না। শাশুড়িরা কাম করছে আর সে পটের বিবি হইয়া বইসা আছে বাড়ির মাইদের সঙ্গে। মনারা বেগম এতক্ষণে বুঝতে পারলেন মায়ের হঠাৎ এমন চিৎকারের কারণ। আশেপাশে তাকিয়ে দেখলেন অনেকেই ইতিমধ্যে এইদিকে তাকিয়ে আছে। মালিয়া বেগম মাকে শান্ত করার চেষ্টা করে বললেন, আম্মা, এতগুলো কাজের মানুষ আছে এই বাড়িতে আমাকে সাহায্য করার জন্য, সেখানে রিদিতাকে কাজ করতে হবে কেন? আর তুমি যে বললে বাড়ির মেয়েদের সাথে বসে আছে, রিদিতা তো এই বাড়ির মেয়ে, ওকে তো আমি কোনোদিন নিজের বৌমার চোখে দেখিনি, ও তো আমার মেয়ে। তাহলে বাড়ির একটা অনুষ্ঠানের দিন ওকে দিয়ে কেন কাজ করাবো আমি? সালিহা বানু শান্ত তো হলেনই না, উল্টে আরও বেশি রেগে বললেন, তোর এই নাটকীয় কথা কইস না আমারে। বাড়ির বউ হয়ে মেয়ে হয় না, এত মাথায় তুলিস না, বুঝেছিস? তোরে নরম পাইয়া পরে দেখবি তোরে দিয়া বাড়ির সব কাজ করাইছে। সময় থাকতে টাইট দিতে শেখ। বাড়ির বউরে এত মাথায় তুলান ভালো না। সে বাড়ির বউ, কোথায় কোথায় তারে দিয়া
একটা ওটা কাম করাবি তা না করিয়া বাড়ির মাইয়া গো লগে বৈশা রেখেছে। মালিহা বেগম ধৈর্যহারা হলেন। একে তো বিয়ে বাড়ি, ড্রয়িং রুমে মানুষে ভরপুর, সেখানে এক এক কথা বলে রিধিতাকে অপমান করছে সে। রিধিতা এই অপমান সহ্য করতে না পেরে কেঁদে দেয়। মালিয়া বেগম এক প্রকার চিৎকার করেই বললেন, আম্মা প্লিজ চুপ করবে তুমি? আমার কাজ করতে সমস্যা হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বুঝবো। খবরদার তুমি রিধিকা কিছু বলবে না, ও আমার মেয়ে। আমি তোমার মতো জল্লাদ শাশুড়ি হতে চাই না, আর না ছেলের বউকে উঠতে বসতে খোঁটা দিতে চাই। আল্লাহর বাস্তে চুপ করো তুমি, নয়তো আমি এমন কিছু বলে ফেলবো যাতে খারাপ লেগে যাবে তোমার। সালিয়া বানু তাতেও দমে গেলেন না। মেয়ের রাগ রিধিতার ওপর ঝাড়ে বললেন, বেয়াদব মাইয়া, এখনো দাঁড়িয়ে আছো তুমি? দাঁড়াইয়া নিজের দাদি শাশুড়ি আর শাশুড়ি ঝগড়া দেখছো? যাও রান্নাঘরে যাও, বউ মানুষের এইভাবে টোটো করে ঘুরে বেড়ান মানায় না। রিধিতা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল রান্নাঘরের দিকে। রান্নাঘরের দরজায় মনারা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে জাপটে জড়িয়ে ধরল তাকে। চিৎকার শুনে মনারা বেগম বের হয়ে এসেছিলেন। যদিও রিধিতার অপমান দেখে ওই মহিলাকে কিছু কথা শুনিয়ে দিতে ইচ্ছে করেছিল ওনার, কিন্তু মালিয়া বেগম যাওয়ায় তার সামনে তার মাকে আর কিছু বলার ইচ্ছে জাগেনি। মনারা বেগম রিধিতার পিঠে হাত বুলিয়ে দিলেন, সান্ত্বনা দিয়ে পরম মমতায় বললেন, কাঁদে না বাচ্চা আমার। দুনিয়ার সব কথা যদি কানে নিতে যাও তাহলে কান্না ছাড়া যে কিছুই কপালে জুটবে না। বিশ্বাস করো, ওই মহিলার মতো কুটনি মহিলা আমি আমার জীবনে আর দুটো দেখিনি। সব সময় খালি খ্যাঁক খ্যাঁক করে। নিজের ছেলের বউকে জ্বালিয়ে মেরেছেন তিনি। এই বয়সে এসেও এখনও জ্বালান। কষ্ট পেও না তুমি। মালিয়া বেগম ফুঁসে তাকালেন সালিহা বানুর দিকে। আবার কিছু বলতে যাবেন তার আগে রাফিয়া বেগম গিয়ে থামালেন তাকে। হম্বিতম্বি করে বললেন, আপা আর কিছু বলিয়েন না, সামলান নিজেকে। মালিহা বেগম রাগে গজগজ করতে করতে চলে যান সেখান থেকে। প্রাণনেশা রওশাও উঠে চলে যায় সেখান থেকে। রওশা মাথা নিচু করে থাকে। মনটা ভালো লাগায় ছেয়ে গেল তার। তার শাশুড়ি নামক মানুষটা কত ভালো। নিজের ছেলের বউকে কেউ এভাবে নিজের মেয়ের মতো ভালোবাসতে পারে সেটা জানা ছিল না। ওকেও এইভাবে ভালোবাসবে নিশ্চয়ই, কিন্তু প্রত্যুষ সে কি ভালোবাসবে কোনো দিন? আদেও কি তাদের এই বিয়েটা মেনে নেবে? সে যে আরেকজনকে ভালোবাসে। আদেও কি বিয়ের এত সাজসজ্জার কোনো মূল্য আছে? কিন্তু প্রত্যুষ যদি তাকে মেনে না নেয়, সে যাবে কোথায়? তার যে যাওয়ার কোথাও জায়গা নেই। প্রাণনেশা আর আরিশা পা ঝুলিয়ে বসে আছে বিছানার উপর। পাশের কক্ষে পার্লারের মেয়েরা রওশাকে সাজাচ্ছে। রওশার সাথে ওদের দুজনেরও আর রিধিতারও পার্লারে যাওয়ার কথা ছিল, কিন্তু রিধিতা না যাওয়ায় আর ওরাও যায়নি। শুধুমাত্র রওশাকে সাজানোর জন্য পার্লারের মেয়েদেরকে ডেকে আনা হয়। আরিশা মুখ কালো করে বলল, ধুর, কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিছুই হলো না। বাদ দাও আপু, ভাবিপুকে ছাড়া কী করে কিছু করতাম বলো? সে তো রান্নাঘরের বাইরে পাই রাখছে না। ঠিক বলেছিস রে, ওই কুটনি বুড়ির জন্যই সব হলো। কিভাবে বকলো ভাবিপুকে? আরিশা রেগে বলল, ঠিক বলেছ। কিভাবে কথা শোনালো আমার ভাবিপুকে। আমি সেখানে থেকেও কিছু করতে পারলাম না, কিন্তু আমার খুব করে মন চাইছিল ওই বুড়ির থেকে আমার ভাবিপুকে বাঁচাতে। কি আর করার, চল নিজেই সাজি। প্রাণনেশা কাঁচা হলুদ শাড়িতে সাজালো নিজেকে। লেয়ার কাট চুলগুলো খুলে দিল। লাল হলুদ মিলেমিশে চুড়ি পড়ল হাতে। কানে কাঁচা হলুদ ফুলের ঝুমকো পড়ল। ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙালো। আয়নার থেকে পেছন ঘুরে আরিশাকে উদ্দেশ্য করে বলল, আপনি দেখো তো আমাকে কেমন লাগছে। আরিশা মুখে পাউডার মাখছিল। প্রাণনেশার কথায় ওর দিকে তাকালো, উচ্ছ্বসিত হয়ে বলল, ওয়াও বেবি, কি কিউট লাগছে তোকে। প্রাণনেশা ঠোঁট বিস্তৃত করে হাসল। আরিশা গাল টেনে দেয় ওর। আসলে প্রাণনেশাকে কিউটে ডিব্বা লাগছে। আরিশা প্রাণনেশা হাত ধরে বিছানায় বসালো ওকে। চোখে সুন্দর করে কাজল টেনে দিল ওর। মুখ পর্যবেক্ষণ করে আরিশা ন্যাকা বলল, ওয়াও, কি কিউট লাগছে রে তোকে। আমি এত সাজার পরও তোকেই বেশি সুন্দর লাগছে।
মেয়ে হয়ে তো ক্রাশ খেয়ে গেলাম তোর ওপর, ছেলেদের যে কি অবস্থা হবে। প্রাণেশা জোরে হেসে দেয়। আরিশাকে ভেতরে রেখেই কক্ষের বাইরে বেরিয়ে আসে প্রাণেশা। প্রত্যুষ পায়ের ওপর পা তুলে শুয়ে আছে বিছানার ওপর। পাশেই মাইলা বেগম আঁচল দিয়ে মুখ ঢেকে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছেন। প্রত্যুষের এইসব খেয়াল নেই, সে নিজের মতো নিজের ভাবনাই আছে। বিছানায় একপাশে আদনান বসে আছে, মনোযোগ নিয়ে দেখছে মা ছেলের কাহিনী। মাহিলা বেগম কোনা চোখে প্রত্যুষের দিকে তাকিয়ে অনেক কষ্টে চোখ টিপে পানি বের করার চেষ্টা করলেন, কিন্তু প্রত্যুষ তাতেও কোনো ভ্রুক্ষেপ দেখালো না। নিজের কান্নার উপর নিজেই বিরক্ত হলেন মালিহা বেগম। আশ্চর্য, আর কতক্ষণ এভাবে চোখ টিপে টিপে পানি বের করবেন তিনি? তার কান্নায় তো প্রত্যুষের ওপর কোনো প্রভাবই ফেলছে না। এবার তিনি নিজের নাটকীয় কান্না বন্ধ করে বিরক্ত নিয়েই বললেন, তুই কি আসলেই তৈরি হবি না? একবার তো বলেই দিলাম, আর কতবার বলল? প্রত্যুষ গা ছাড়া ভাব নিয়ে বলল, আজকে তোরই গায়ে হলুদ, আর তুই যদি না যাস তাহলে কি করে হবে? এত আত্মীয় কেন আসলো? কেন অনুষ্ঠান করার জন্য তোর বাপ চাচা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলো? আমি তো বলিনি তোমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে। জোর করে বিয়ে করাতে পেরেছো বলে জোর করে যা ইচ্ছা তাই করাতে পারবে বলে মনে করো না। সব কিছু মগের মুলুক না। বাবা ওয়াদা রাখার জন্য আমি আমার সব কিছু শেষ করেছি, তারপরও তোমাদের শান্তি হচ্ছে না। বাবু প্লিজ চল। এত আত্মীয় স্বজন, কে কি জবাব দেব সেটা আমার ভাবার বিষয় না। আমি যাব না মানে যাব না বলেই প্রত্যুষ ওপাশ ফিরে শুয়ে পড়ল। মাহিলা বেগম আদনানের দিকে তাকালেন, অনুরোধ করে বললেন, তোমার তো বন্ধু হয়, একবার বলে দেখো না। আমার কোনো কথাই যে মানছে না ও। তোমার মনে হয় আন্টি এই গোমড়া মুখও আমার কথা শুনবে? শুনলে তোমার কথাই শোনে, আজ তো তোমার কথাও শুনছে না। মাহিলা বেগম চিন্তায় পড়ে গেলেন। ছেলেটা যে কোনো মতেই তার কথা মানছে না। বাড়িতে এত আত্মীয় স্বজন, সবাইকে কি বলবেন তিনি? রওশা কি ভাববে? হলুদের অনুষ্ঠানে যদি বর নিজে উপস্থিত না থাকে তাহলে কেমন হলুদের অনুষ্ঠান হলো সেটা? মাহিলা বেগম আর ডাকলে না প্রত্যুষকে। উঠে পড়লেন বিছানা ছেড়ে। প্রত্যুষ ওপাশ ফিরে শুয়ে আছে, যেন এই দুনিয়ার কোনো ধ্যান ধারণায় নেই তার। মাহিলা বেগম সেদিকে একবার তাকিয়ে কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন। প্রত্যুষ দীর্ঘশ্বাস ছাড়ে। কষ্টের প্রহরগুলো এত দীর্ঘ কেন হচ্ছে? প্রতিটা দীর্ঘশ্বাস এত যন্ত্রণার কেন? ওর কষ্টগুলো কেন কেউ দেখতে পাচ্ছে না? বিয়ের এই জমজমাট অনুষ্ঠান যে ওর কাটা গায়ে নুন ছিটানোর মতো। সবাই কেন এমন শত্রুর মতো ব্যবহার করছে? ও যে ভালো নেই, একটুও ভালো নেই। ওর ভালো থাকার সব কারণই তো কেড়ে নিয়েছে ওরা। ওর প্রিয় জিনিসটা কেড়ে নেওয়ার পর ওরা কিভাবে ওর সুখের আশা করে? প্রাণেশা 3 তলার বারান্দায় শাড়ির আঁচল ধরে মডেলিং করছিল। শাড়ির আঁচল মেঝে ছুঁই ছুঁই। নিজেকে নায়িকা নায়িকা মনে হচ্ছে ওর। প্রত্যুষের ঘরের সামনে মাহিলা বেগমকে মুখ কালো করে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসলো তার কাছে। চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, বড় আম্মু, এভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি? মালিহা বেগম তাকালেন প্রাণেশার দিকে। ওর চিন্তিত মুখ দেখে মুচকি হাসলেন। মুখে হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার বাচ্চাটা কে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। প্রাণেশা মাথা নুইয়ে হাসল। মাহিলা বেগম মোহময় দৃষ্টিতে তাকিয়ে হাত বুলিয়ে দিলেন ওর মাথায়। দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানিস প্রত্যুষকে কোনো মতেই রাজি করাতে পারলাম না। হলুদের অনুষ্ঠানে নাকি সে যাবে না। এসব কোনো কথা হলো বল? আত্মীয় স্বজন কে কি বলবো? আচ্ছা মানলাম যে সে কারোর গসিপ পরোয়া করে না, কিন্তু রওশার মনের অবস্থা কি হবে? প্রাণেশা নিশ্চুপ থাকলো। ওই গোমড়া মুখ তো কোনো ইভেন্টেই যায় না, তাই বলে নিজের হলুদের ইভেন্টেও আসবে না? পরক্ষণে ভাবল, তাতে ওর কি? মানুষটা তো ওর কথা চিন্তা করেনি, একবারও ভাবেনি ওর সেই বিশ্বাসঘাতকতা বুকে নিয়ে বেঁচে থাকতে কতটা যন্ত্রণা হবে প্রাণেশার। তাহলে ও কেন চিন্তা করতে যাবে?
আর চিন্তা করবে না তার কথা প্রাণনেশা। মন মস্তিষ্কে আর বিচরণ করতে দেবে না মানুষটাকে। নিজের সবটুকু দিয়ে শক্ত হতে চেষ্টা করবে ও। প্রাণনেশা ফোঁস করে শ্বাস ফেলে বলল, আমি নিচে যাচ্ছি বড় আম্মু। তোমার ওই গোমড়া মুখো ছেলে যে এসব ইভেন্ট পছন্দ করে না তা জানতাম, কিন্তু নিজের হলুদেও যে আসবে না তা জানতাম না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা চিন্তা করো, আমি বরং যাই। আমার অনেক প্ল্যান করে রেখেছিলাম হলুদ আর বিয়ের অনুষ্ঠান নিয়ে। মাইলা বেগম প্রাণনেশার কথা শুনে হাসলেন, বললেন, চল আমিও যাই তোর সাথে। প্রাণনেশা আর মাহিলা বেগম একসাথে নিচে নামে। মাহিলা বেগম প্রাণনেশার দিকে তাকিয়ে বলেন, আনন্দে কোনো খাদ রাখিস না কেমন? আচ্ছা। বলেই প্রাণনেশা দুপাশে মাথা নাড়ালো। কথা বলতে বলতে দুজন নিচে নেমে যায়। প্রাণনেশা এগিয়ে গিয়ে সোফায় বসে অপেক্ষা করে আরিশার জন্য। প্রত্যুষকে দেখতে দেখতে বিরক্ত ধরে গেল আদনানের। ছেলেটা এখনো ওপাশ ফিরে শুয়ে আছে। আদনান আর না পেরে কণ্ঠে বিরক্তি ঝেড়ে বলল, ভাই তোর এই কাহিনীগুলো আমি জাস্ট নিতে পারছি না। এসব কি নাটক? হ্যাঁ, নিজের হলুদে নিজেই যাচ্ছিস না? আমার মনের পেঁয়াজু, তুই জানিস আমার এসব পছন্দ না। ওই বেটা, ওই দিকে ফিরে কথা বলিস কেন? আর এসব পছন্দ না বলে যে নিজের হলুদেও মানুষ যায় না, এ তো বাপের জন্মে শুনিনি। আদনান রাগান্বিত স্বরে বলল, নিজের জন্মে শোন। বলেই প্রত্যুষ উঠে বসল। বালিশ ঠিক করে বালিশের সাথে হেলান দিয়ে বসে হাঁটুর উপর থুতনি রাখল। আদনান ছোট ছোট চোখ করে তাকালো, আফসোসের সুরে বলল, ভাই মানছি আমি অন্যায় করা হয়েছে তোর সাথে, কিন্তু ভাবি তো দেখতে অনেক সুন্দরী, কথাবার্তাও খুব কোমল, নম্র কণ্ঠে কথা বলে, তাহলে তাকে গ্রহণ করতে সমস্যা কী? প্রত্যুষ বাঁকা চোখে তাকালো ওর দিকে। ওর তাকানো দেখে আদনান আমতা আমতা করে বলল, দেখ এসব কাহিনী দু একটা সবার জীবনেই থাকে, তাই বলে সেটা মাথায় রেখে নিজের জীবনটাকে এভাবে থমকে দিবি তা তো হয় না বল। বিয়ে না হলে অন্য একটা কথা ছিল, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে। তুই যদি এমন করিস মেয়েটার কি হবে? একটা মেয়ে কতটা স্বপ্ন নিয়ে জীবনসঙ্গীর হাত ধরে তার শ্বশুরবাড়ি আসে, এভাবে আরেকজনের স্বপ্ন ভেঙে দিস না দোস্ত। আর আমার স্বপ্নগুলো যে ভেঙে গেল তার বেলা। প্রত্যুষ একই ভঙ্গিতে বসে থেকে বলল। আদনান থমথমতো খেলো। মস্তিষ্কের মধ্যে একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠতেই জিজ্ঞেস করলো, সে কে যার জন্য এভাবে শেষ হয়ে যাচ্ছিস? জেনে কি করবি? প্রত্যুষ মলিন হেসে বলল, বল না দোস্ত, প্লিজ বল। আচ্ছা যা, শুধু নামটা বল। তোর প্রেমিকার নামটা জানার খুব ইচ্ছে হচ্ছে। আদনান আকুলতা দেখিয়ে বলল। প্রত্যুষ ঠোঁট বাঁকা রেখে হাসল। মনোযোগ দিয়ে তাকিয়ে থাকা আদনানকে বলল, তার কোনো নাম নেই, শুধু এইটুকু জেনে রাখ সে আমার প্রাণ। ধুর, নামটা বলতেও তোর এত সমস্যা? কোনো কথাই বের করা যায় না তোর পেট থেকে। যদি তোর পার্সোনাল কথাগুলো শেয়ার করতে না পারিস আমার সাথে, তাহলে কেমন বন্ধু আমি তোর? আদনান রাগে গজগজ করতে করতে বলল। প্রত্যুষ আবার হাসল। নামটা ঠিকই বলেছে ও, কিন্তু ছেলেটা বুঝতে পারেনি। আদনান আবার বলল, তোর বিয়ের কথা বলে দিয়েছিস ওকে? সম্পর্ক ভেঙে গেছে তোদের? আমরা দুজন সম্পর্কে ছিলাম না কোনো দিনই। কি বলিস তাহলে? আদনান উৎকণ্ঠা নিয়ে বলল, ভালোবাসার জন্য তো সম্পর্কে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু আমি যে বিশ্বাসঘাতকতা করলাম। আমি তাকে কথা দিয়েছিলাম তাকে বিয়ে করব, কিন্তু রাখতে পারিনি নিজের কথা। বেচারি মেয়েটা। আদনান দুঃখ প্রকাশ করে বলল। স্টেজের সামনে একটা চেয়ারে বসে আছে প্রাণনেশা। সাউন্ড বক্সে লাউড সিস্টেমে গান বেজে চলেছে। স্টেজের একপাশে কয়েকজন তরুণ তরুণী গানের তালে তালে নেচে চলেছে। আরিশাও আছে তাদের সাথে। প্রাণনেশার এসব গান বাজনা অতিমাত্রায় পছন্দ হলো আজ কেন যেন এসবের মন টানছে না, তাই সে বসে আছে বাড়ির মুরব্বিদের সাথে। প্রত্যুষের নানা বাড়ির মেয়েরা এবং তার নানা বাড়ির মেয়েরাও একসাথে বসে আড্ডা দিচ্ছে। প্রাণনেশার
নানি এবং নানু ভাই কেউই বেঁচে নেই। তাই আজ শুধু তার 2 মামিমা এবং তার বড় মামা এসেছে। স্টেজের এক কোণে বসে আছে রওশা, মলিন মুখে দেখছে সবকিছু। প্রাণনেশার স্টেজের দিকে তাকিয়ে মন খারাপ হলো। রওশার জন্য খারাপ লাগছে ওর। এ কেমন হলুদের অনুষ্ঠান, যেখানে বর নিজেই উপস্থিত নেই, কনেকে একা একা স্টেজে বসে থাকতে হয়েছে। এর চেয়ে কষ্টের আর কি আছে? কি যে হচ্ছে প্রাণনেশা কিছুই বুঝতে পারছে না। হৃদিতাও নেই এখানে। হৃদিতার জন্য মন খারাপ হয় প্রাণনেশার। বেচারা বকা খাওয়ার পর থেকে আর এমুখো হয়নি। প্রাণনেশা তার সাথে একটু মন খুলে কথা পর্যন্ত বলতে পারেনি। যদিও মাহিলা বেগম অনেক জোর করেছিল এখানে আসার জন্য, কিন্তু হৃদিতা শোনেনি, সম্মানের সাথে নাকচ করেছে। প্রাণনেশার 2 মামির সাথে প্রত্যুষের নানি এবং মামির সাথে মনারা বেগম আর মাহিলা বেগম বসে আছেন। সবাই কথা বলছিল নিজেদের মধ্যে। কথার এক পর্যায়ে প্রাণনেশার বড় মামি মিতালি বেগম মাহিলা বেগমকে উদ্দেশ্য করে বললেন, প্রত্যুষ এলো না কেন আপা? কিভাবে মলিন মুখে বসে আছে মেয়েটা স্টেজে। হলুদের রাতে মেয়েটা স্বামী তার পাশে নেই। এটা যে মেয়েটার জন্য বড়ই কষ্টের। মাহিলা বেগম কিছু একটা বলতে যাবেন, তার আগেই সাহিলা বানু পান চিবোতে চিবোতে বললেন, কেন আসবে বলো দেখি আমার প্রত্যুষ নানু ভাই? কম অন্যায় করা হয়েছে তার প্রতি? ছেলেটা না হয় বাপের সম্মানের দিকে তাকিয়ে মুখ বুজে বিয়েটা করে নিয়েছে, কিন্তু তার মা বাবা তো ছেলেটার কথা ভাবা উচিত ছিল। মিতালি বেগম থতমত খেলেন। বিয়েটা কিভাবে হয়েছে তার আদ্যোপান্ত কিছুই জানে না তারা। জানবেন কিভাবে? এটা তাদের কুটুমের বাড়ি। কুটুমদের বাড়ির ছেলে কিভাবে বিয়ে হয়েছে সেটা নিশ্চয়ই তাদের জানার কথা নয়। তাই তিনি আমতা আমতা করে বললেন, বুঝি নাই বেয়ান। মাহিলা বেগম থামানোর চেষ্টা করলেন নিজের মাকে, কিন্তু সালিহা বানু দমে গেলেন না। উল্টে চড়া কণ্ঠে বললেন, আপনারা তো অনেক কিছুই জানেন না। এই বিয়েটা আমার নানু ভাইয়ের নিজের ইচ্ছাতে করে নাই। যে মাইডার সাথে বিয়া হয়েছে সে মাইডার বাপ মা নাই। মাইডার অনেক ছোট থাকতেই মারা গেছে। অনাথ মাইডা চাচা চাচির ঘরে মানুষ হয়েছে। চাচি নাকি একটা বয়স্ক মানুষের লাগে বিয়া পিড়িতে বসাইয়া দিচ্ছিল মাইডারে। আমার জামাই বাবাজির বন্ধু ছিল মাইডার বাবা। কথা দিয়েছিল মাইডারকে নাকি আমার প্রত্যুষ নানু ভাইয়ের সাথে বিয়ে দিবে। শুধুমাত্র কথা রাখার জন্যই আমার প্রত্যুষ নানু ভাইয়ের কথা ভাবলো না ওরা। এভাবে অন্যায় করলো ওর লোকে। এই যুগে আয়সা এইভাবে জোর জবরদস্তি করিয়া বিয়া হয়? তাও যদি মাইডার বাপ থাকতো, তাহলে একটা কথা ছিল। চাল চুলোহীন এক মাইডাকে আমার প্রত্যুষ নানু ভাইয়ের গলায় ঝুলিয়া দিল। হে, এসব কেমনে মানব কও দেখি? আমি পুরাণ যুগের মানুষ হইয়াও এর কষ্ট বুঝতেছি, কিন্তু এর বাপ মা হইয়াও বুঝছে না বলে সাহিলা বানু থমকালেন। মাহিলা বেগম রাগী দৃষ্টিতে তাকালেন মায়ের দিকে। যদি পারতেন চোখ দিয়ে ভস্ম করে দিতেন তাকে। সালিহা বানু মেয়ের রাগী দৃষ্টির পরোয়া করল না। মনে মনে অসম্ভব শান্তি লাগছে তার। অনেকক্ষণ ধরে এইসব পেটের মধ্যে আটকে রেখেছিলেন তিনি। মানুষকে মানুষের কথা না বোঝালে শান্তি হয় না তার। ঝামেলা লাগানোই ওনার সবচেয়ে পছন্দের কাজ। যখন থেকেই তিনি রওশার ব্যাপারে এসব শুনেছেন, তখন থেকেই তার মনটা খচখচ করছিল। একটা অনাথ চালচুলোহীন মেয়ে তার নাতবউ হয়েছে, এ যেন কোনো মতেই মানতে পারছিলেন না তিনি। তার ধারণা এই কারণেই প্রত্যুষ মেয়েটাকে মানতে পারছে না। এরকম একটা মেয়েকে কেই বা নিজের বউ বানাতে চাইবে? আসলে আমরা আরেকজন মানুষকে তেমন রূপেই কল্পনা করি। ওনার হীন মনের কারণে ওনার মনে হচ্ছে প্রত্যুষ হয়তো এই কারণেই মেয়েটাকে মানতে পারছে না। প্রাণনেশা মনোযোগ দিয়ে শুনছিল প্রতিটা কথা। রওশার ব্যাপারে কিছুই জানতো না প্রাণনেশা। এতক্ষণে পুরোটা সত্যি জানতে পেরেছে সে।
তার মানে প্রত্যুষ নিজের ইচ্ছেতে বিয়ে করেনি। এই জন্যই ছেলেটা সেদিন ওভাবে রেগেছিল। প্রত্যুষ অপরাগ ছিল সেটা জানার পরও প্রাণেশার বিন্দু পরিমাণ খুশি হতে পারল না। রওশা তার মা বাবাকে হারিয়েছে ছোটবেলায়, চাচির অত্যাচারের সম্মুখীন হয়েছে। এসব জানার পর প্রাণেশা ওর প্রতি সব রাগ চলে গেছে। রাগের বিপরীতে জমা হয়েছে এক রাশ বিহ্বলতা। মনটা খারাপ হয়েছে বারবার। রওশার অসহায়ত্ব কষ্ট দিচ্ছে বুকের ভেতর। ও তো কোনো দিন কাউকে আঘাত করেনি। আরেকজনের কষ্ট দেখলে কষ্ট লাগতো ওর। সেখানে আরেকজনকে কষ্ট দেওয়ার কথা কী করে ওর মন মস্তিষ্কে আসে? প্রাণনেশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, মনারা বেগমকে বলে নিজের কক্ষে চলে গেল। একটু ঘুমের দরকার খুব করে, মস্তিষ্ক শান্ত রাখতে হবে। দুরাত ঘুমায়নি, তার ওপর একটার পর একটা চিন্তা, সব মাথায় নিতে গিয়ে পাগল হয়ে যাবে ও। এবার একটু নিজের মন ও শরীরকে শান্তি দিতে হবে। নিজের ওপর খুব বেশি অত্যাচার করেছে প্রাণনেশা। গভীর রাতে আচমকা ঘুম ভাঙায় ধরফরিয়ে উঠে বসে প্রাণনেশা। বুকে হাত রেখে বড় বড় করে শ্বাস ফেলে শান্ত করে নিজেকে। সামনে প্রত্যুষকে বসে থাকতে দেখে আরও বেশি চমকায় ও। বিছানায় হাত রেখে একটু পিছিয়ে যায় প্রাণনেশা। প্রত্যুষ টুলের ওপর বসে ছোট ছোট চোখে তাকিয়ে আছে ওর দিকে। প্রাণনেশা তুতলে বলল, প্রত্যুষ ভাই, তুমি এখানে? আমি বাঘ না ভাল্লুক যে এভাবে তুই ভয় পেলি? প্রত্যুষের কণ্ঠে রসিকতা। প্রাণনেশা চোখ খিচে শান্ত করল নিজেকে। কক্ষে লাইট জ্বলছে এখনও। স্টেজের ওখান থেকে এসে এতটাই দুর্বল লাগছিল যে ফ্রেশ হয়ে লাইট অফ না করেই ঘুমিয়ে পড়েছিল। সাইকোলজি বলে, ঘুমন্ত অবস্থায় কেউ যদি আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে তবে আমাদের ঘুম ভেঙে যায়। হয়তো প্রাণনেশার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। প্রাণনেশার অবস্থা থেকে বাঁকা হাসল প্রত্যুষ। সাইড টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দিল প্রাণনেশার দিকে। প্রাণনেশা এক নিঃশ্বাসে পুরো গ্লাস শেষ করল। প্রত্যুষ কপাল কুঁচকে জিজ্ঞেস করল, ঠিক লাগছে এখন? প্রাণনেশা উপর নিচ মাথা নাড়ে। প্রত্যুষের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে? কটা বাজে? রাত 3টে হবে হয়তো। তোর পায়ের ব্যথা কমেছে? তুমি এত রাতে এটা জানতে এসেছো? প্রাণনেশা চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করল। প্রত্যুষ কাট কাট কণ্ঠে বলল, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে, পাল্টা প্রশ্ন করিস কেন বেয়াদব? প্রাণনেশা থতমত খেল, মাথা নুইয়ে নম্র কণ্ঠে বলল, হ্যাঁ কমেছে, এতটাও ব্যথা পায়নি। প্রত্যুষ নিশ্চুপ থাকলো ক্ষণকাল। পিনপতন নীরবতা শুরু হয় দুজনের মাঝে। ঘড়ির কাটার শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না কক্ষে। নীরবতা ভেঙে প্রত্যুষ বলল, আমি তোকে ফেলে দিতে চাইনি প্রাণ, বিশ্বাস কর। আমি তোকে ইচ্ছে করে ফেলিনি। তোকে ব্যথা দেওয়ার কথা আমি ভাবতেও পারি না। সরি। তোর প্রত্যুষ ভাইকে তুই কখনোই ক্ষমা করিস না। প্রাণনেশা মাথা নিচু করে বসেছিল। প্রত্যুষের কথায় অবাক হয়ে তাকালো ওর দিকে। হতভম্ব কণ্ঠে আওড়ালো, কী বলছো এসব? আমি জানি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, ঠকিয়েছি। যেটা কেন্দ্র করে হোক না কেন, তোর কান্নার জন্য দায়ী আমি। কোনো কাপুরুষের জন্য কাঁদিস না প্রাণ, কখনোই ক্ষমা করিস না আমাকে। এত ভালোবাসা জমা না রেখে পারলে অভিশাপ দিস, যে তোকে এত কষ্ট দিয়েছে তার যাতে কোনো দিনও ভালো না হয়। বলতে বলতে প্রত্যুষের গলা ভেঙে আসে। প্রাণনেশা কিন্তু বলতে যাবে তার আগেই টুল ছেড়ে উঠে দাঁড়ায় প্রত্যুষ। প্রাণনেশা ছলছল চোখে তাকালো ওর দিকে। প্রত্যুষ মলিন হেসে বলল, শক্ত কর নিজেকে, যদি পারিস একজন সুপুরুষকে ভালোবাসিস, যে তোর বিনিময়ে কোনো কিছু ভাবতে পারবে না, যে তোকে এক ফোঁটা কষ্ট পেতে দেবে না, যে তোর জন্য নিজের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকবে। পারলে তাকে ভালোবাসিস, আমার মতো প্রতারককে না। বলেই হনহন করে চলে গেল প্রত্যুষ। প্রাণনেশা তাকিয়ে থাকে ওর যাওয়ার দিকে। এই প্রথম প্রত্যুষকে এতটা নরম সুরে কথা বলতে দেখেছে প্রাণনেশা, কাঁদতে দেখেছে। যদিও তার কান্না প্রাণনেশাকে দেখাতে চায়নি প্রত্যুষ। প্রাণনেশা একইভাবে বসে থাকে, চোখে ঘুম উবে গেছে।
আজ রাতে মনে হয় আর ঘুম হবে না। যখনই একটু শক্ত হতে যায় ও, তখনই প্রত্যুষ এসে ওর মনোবল গুঁড়িয়ে দেয়। ওকে আবার দুর্বল করে দেয় সে। সে বলেছে প্রাণনেশাকে শক্ত হতে, কিন্তু সে জানে না তার উপস্থিতি প্রাণনেশার সবচেয়ে বড় দুর্বলতা। সকাল হয়, সূর্যের আলো ফোটে, ভূঁইয়া বাড়ির বিয়ের তোড়জোড় শুরু হয়। মেহমানদের আনাগোনা, বাচ্চাদের দৌড়াদৌড়ি, সব দুষ্টুমিতে ভরপুর হয় বাড়িটি। সকাল থেকেই বাড়ির গৃহিণীরা রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রাণনেশা সিঁড়ি বেয়ে এলোমেলো পায়ে নিচে নামে। রাতে ঘুম না হওয়ার রেশ এখনো থেকে গেছে চোখে মুখে। প্রাণনেশা ধপ করে এসে বসে সোফায়। আরিশা সোফায় বসে মোবাইলে কথা বলছিল কারোর সাথে। প্রাণনেশা ওভাবে বসে চমকে গেল। বুকে থুথু চিটিয়ে বলল, এভাবে ভূতের মতো কোত্থেকে টপকে পড়লি? প্রাণনেশা একবার কোনা চোখে সেদিকে তাকিয়ে আবার সামনে তাকালো। বিষাক্ত লাগছে ওর সব কিছু। রিধিতা আজ মনারা বেগম আর মাহিলা বেগমের হাতে হাতে কাজ করছে। দুজনে হাজার বারণ করা সত্ত্বেও থামাতে পারছে না ওকে। সে আজ বাড়ির সব কাজ করেই ছাড়বে। রিধিতা দেখাদেখি রওশাও আছে কিচেনে, কিন্তু ওকে তো কোনো কাজে হাত দিতে দিচ্ছে না। প্রাণনেশা চুপচাপ বসে থাকলো সোফায়। আরিশা নিজের কথা শেষ করে প্রাণনেশাকে উদ্দেশ্য করে বলল, আজকেও শাড়ি পরবো কেমন? আর একসাথে সাজবো। আচ্ছা, বলে আবার চুপ হয়ে গেল প্রাণনেশা। মনারা বেগম নাস্তা নিয়ে আসলো ওর জন্য। আরিশা তাড়াতাড়ি খাওয়ার তাগিদা দিল ওকে। প্রাণনেশা খাবার শেষ করে প্লেট রাখতে কিচেনে গেল। কিচেনের দরজায় দাঁড়িয়ে নিজের মাকে ডাকলো। মনারা বেগম নিজের কাজ দেখিয়ে অপেক্ষা করতে বলল ওকে। প্রাণনেশা দাঁড়িয়ে থেকে কাজ দেখে সবার। মনারা বেগম নিজের হাতের কাজ শেষ করে কিচেনের বাইরে আসে। প্রাণনেশা নিজের মায়ের হাত টেনে দোতলায় নিয়ে আসে। মনারা বেগম ওর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, কী রে, এভাবে নিয়ে আসলি যে এখানে? কিছু বলবি? একটা শাড়ি দাও তোমার। শাড়ি দিয়ে কি করবি? কপাল কুঁচকে বললেন তিনি। পরবো, আজকে আরিশা আপুও শাড়ি পরবে। আচ্ছা আচ্ছা, তাই বলে এভাবে টেনে নিয়ে আসবি? ভয় পেয়ে গেছিলাম। মনারা বেগম আলমারি খুলে কয়েকটা শাড়ি দেখালেন। প্রাণনেশা দেখল সবগুলোই খুব সুন্দর। তার মায়ের পছন্দ আছে বলতে হবে। সবগুলো শাড়ি দেখার পর প্রাণনেশা আবদার করে বলল, তোমার বিয়ের শাড়িটা দাও। আমার বিয়ের শাড়ি পরবি? মনারা বেগম অবাক হয়ে তাকিয়ে বলল। প্রাণনেশা উপর নিচ মাথা নাড়ালো। মনারা বেগম আলমারি খুঁজে তার বিয়ের শাড়ি বের করে দিল প্রাণনেশাকে। মুচকি হেসে বলল, শাড়িটা পরলে আমার বাচ্চাটাকে একদম বউ বউ লাগবে। কার বউ? প্রাণনেশা মুখ ফুটে বলল। মনারা বেগম হেসে দিলেন। তার মেয়েটা শুধু হাতে পায়ে বড় হয়েছে, নয়তো মন মস্তিষ্কের দিক দিয়ে এখনো বাচ্চাটাই রয়ে গেছে। মনারা বেগম ভাবার অভিনয় করে বললেন, একটা রাজপুত্র। প্রাণনেশা মাথা নুইয়ে হাসল। মনারা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। প্রাণনেশা গুটি গুটি পায়ে 3 তলায় উঠল। সিঁড়ির একবারে সামনের কক্ষটা প্রত্যুষের। প্রাণনেশা কক্ষটা 3 তলার কর্নারে, তাই ওর কক্ষে যেতে হলে আগে প্রত্যুষের কক্ষ পার করতে হয়। প্রত্যুষের কক্ষের সামনে আসতেই প্রাণনেশার পা থেমে যায়। ভেতর থেকে পলক ভূঁইয়ার আওয়াজ শোনা যাচ্ছে। চড়া আওয়াজে প্রত্যুষকে কিছু বলছেন তিনি। প্রত্যুষও থেমে নেই। সেও তার বাবাকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। মানুষের দরজায় আড়ি পাতার স্বভাব নেই প্রাণনেশার, কিন্তু আজ কেন যেন শুনতে মন চাইছে ভেতরে কি নিয়ে কথা হচ্ছে। প্রাণনেশা কান পাতল দরজায়। পলক ভূঁইয়া উচ্চস্বরে বলছেন, তুমি কি শুরু করেছ? কালকেও হলুদের অনুষ্ঠানে যাওনি। বেচারা মেয়েটা একা একা বসে থাকতে হয়েছে স্টেজে। আজকেও যাবে না বলছো। কি চাওটা কি তুমি? শান্তি চাই বাবা, মুক্তি চাই। ক্লান্ত হয়ে গেছি তোমার কথা রাখতে রাখতে। এমন করো না প্রত্যুষ,
বোঝার চেষ্টা করো। এতগুলো অতিথি, কী জবাব দেব সবাইকে? নিজের বিয়ের অনুষ্ঠানে নিজেই দরজা বন্ধ করে বসে থাকবে? এটা কেমন দেখায়? প্লিজ শেষবার রাখো বাবার কথাটা। আর কোনোদিন কিচ্ছু চাইবো না তোমার কাছে। আমার কথা তো তুমি ভাবলে না বাবা, আমি কেন তোমাদের কথা ভাবতে যাব? তুমি তোমার আত্মীয় স্বজনকে কী জবাব দেবে সেটা আমার ভাবার বিষয় না। নিজের বাবার জন্য এটুকু করতে পারবে না তুমি? তোমার বাবার সম্মানের চেয়ে একটা মেয়ে বড় হয়ে গেল তোমার কাছে? বিশ্বাস করো বাবা, রওশা অনেক ভালো মেয়ে, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমার ভালো মেয়ে লাগবে না আমার। আমার ভালোবাসা কেড়ে নিয়েছো তুমি আমার কাছ থেকে। আর কি চাও? প্রাণনেশা আর কিছু শোনার চেষ্টা করলো না, দ্রুত পায়ে সরে এলো সেখান থেকে। তাও দুজনের কথা কাটাকাটি হচ্ছে। প্রাণনেশা দৌড়ে এসে নিজের কক্ষে ঢুকলো চটজলদি, দরজা আটকে দরজা ঘেঁষে বসে পড়ল। আবার কষ্ট হচ্ছে ওর বুকের মধ্যে। আশ্চর্য, এই যন্ত্রণা শেষ হয় না কেন? নিজেকে যতই বোঝাতে যাচ্ছে ততই হিতে বিপরীত হচ্ছে, সহ্য হচ্ছে না এসব। বিয়ে কোনো ঠুনকো সম্পর্ক না। প্রত্যুষ নিজের ইচ্ছায় বিয়ে করুক আর না করুক, কিন্তু প্রাণনেশা কীভাবে থাকবে, কীভাবে বাঁচবে ওকে ছাড়া? ওকে ছাড়া তো এক কদমও চলতে জানে না প্রাণনেশা উঠে দাঁড়ালো। শাড়ি পরতে জানে না ও, কখনো পরা হয়নি তেমন। তাই ইউটিউব ঘেঁটে শাড়ি পরার টিউটোরিয়াল বের করলো। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর শাড়ি পরতে সক্ষম হলো। আয়নার সামনে বসে চোখে মোটা করে কাজল পরলো, ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক দিয়ে রাঙালো, গালে ব্লাশ লাগালো, হাতে একটা গোছা লাল চুড়ি পরলো, কানে বড় বড় ঝুমকো পরলো। তারপর আয়নায় তাকালো নিজের দিকে। সোনালি পাড়ে ডার্ক রেড জামদানি শাড়িটা ফর্সা শরীরে মানিয়েছে ভীষণ। প্রাণনেশা নিজের দিকে তাকিয়ে মুচকি হাসল। এলোমেলো চুলগুলো সুন্দর করে কোপা করল। ড্রেসিং টেবিলের ওপর থেকে পায়েল জোড়া হাতে নিল প্রাণনেশা। গুন গুন করে গানের সুর তুলে পায়েল দুটো পরল পায়ে। এই পায়েলগুলো ওর মায়ের। অতিরিক্ত পছন্দ হওয়ার দরুন মনারা বেগমের কাছ থেকে এক প্রকার জোর জবরদস্তি করে নিয়েছিল। পায়েলগুলো তার মা দিতে চায়নি তাকে, কারণ পায়েল দুটো তার বাবা দিয়েছিল তার মাকে। অনেক অনুরোধ করার পর পেয়েছিল প্রাণনেশা। প্রাণনেশা মিষ্টি হাসল। ওর মা বাবার এই অসম্ভব ভালোবাসা দেখতে ভালো লাগে ওর। আচ্ছা, ওর মা বাবার জীবনে যে ভালোবাসা আছে সেটা ওর জীবনে আসলো না কেন? প্রাণনেশা দীর্ঘশ্বাস ফেলে। হয়তো এসেছে, কিন্তু ওর ভাগ্য যে ছিল না। প্রাণনেশা তাকালো নিজের প্রতিবিম্বের দিকে। নিজের দিকে তাকাতে কষ্ট হচ্ছে ওর। এ সময় এসে ওর মনে হচ্ছে ভালোবাসাহীন বেঁচে থাকার চেয়ে হয়তো মৃত্যুকে গ্রহণ করাটা শ্রেয়। কাঁটা তো নিজের জায়গায় ছিল। ও নিজেই পা বাড়িয়ে সেই কাঁটায় নিজের পা রক্তাক্ত করেছে। তাহলে এখন কেন সহ্য করতে পারছে না? প্রাণনেশার কান্না উগড়ে এলো। মুখে হাত চেপে কান্না থামানোর চেষ্টা করে ও। বুকের মধ্যে কেউ যেন খামচে ধরেছে। সব অভিমান অভিযোগ গিয়ে পড়ে পলক ভূঁইয়ার ওপর। কেন তার বড় বাবা নিজের হাতে ওর সব কিছু শেষ করে দিল? কেন ওর কাছ থেকে ওর সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিল? এই ব্যথা যে ও সইতে পারছে না। সৃষ্টিকর্তা কেন এত নিষ্ঠুর হলো? সবাই বেইমানি করলো ওর সাথে, সবাই। ওর অঙ্গারের ওপর উল্লাস ঘোষণা করেছে সবাই মিলে। ওকে যন্ত্রণার সাগরে ভাসিয়ে সবাই আনন্দে মেতেছে। তাহলে তাই হোক, ভালো থাকুক সবাই। ও নিজেই না হয় এই যন্ত্রণায় শেষ হয়ে যাবে। ও মরে গেলেও কারোর কিচ্ছু যায় আসবে না। প্রাণনেশা ড্রয়ের হাতড়ে ছুরি বের করলো। এই যন্ত্রণা থেকে একমাত্র মৃত্যুই ওকে মুক্তি দিতে পারে। এইভাবে প্রতিনিয়ত তিলে তিলে মরার চাইতে একেবারে মরে যাওয়া শ্রেয়। প্রাণনেশা উঠে দাঁড়ালো।
এলোমেলো পায়ে এসে বিছানার সামনে ধপ করে বসল। বিড় বিড় করে বলল, তোমরা সবাই স্বার্থপর, সবাই। কেউ আমাকে ভালোবাসো না তোমরা। আমি আর থাকতে চাই না তোমাদের সাথে। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি মরে যাই, তোমরা ভালো থাকো। মা বাবা, ভাইয়া, ক্ষমা করে দিও আমাকে। কেঁদো না আমার জন্য। কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না বড় বাবা। তোমাদের কাউকে ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। প্রাণনেশা নিজের হাতে শিরার ওপর ছুরি বসালো। মানসপটে ওর বাবা মা, বড় ভাই, বড় বাবা, বড় মা, প্রহর ভাই আর রিদিতা, ওর সবচেয়ে প্রিয় মানুষটার মুখবায়ও ভাসছে। মনে পড়ছে ওদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। কিন্তু তাদের স্মৃতি থামাতে পারল না ওকে। ওরা যখন ওর কথা ভাবেইনি, তাহলে ওদের কথা কেন ভাবতে যাবে প্রাণনেশা? প্রাণনেশা চোখ খিচে শিরার ওপর ছুরি টানল। একবার না, কয়েকবার। কাটা জায়গা থেকে তিত্তির করে লাল তরল বেরিয়ে আসছে। প্রাণনেশার হাত থেকে ছুরি পড়ে যায়। এক হাতে অন্য হাত চেপে ধরে ও। হাতের ব্যথায় বুকের মধ্যে কম্পন ধরে। প্রাণনেশা দিশাহারা হয়। পরক্ষণে শান্ত করে নিজেকে। চোখের পানিতে কাজল লেপটে চোখের আশেপাশে ছড়িয়ে গেছে। যে কষ্ট ও ওর পরিবার থেকে পেয়েছে, সে কষ্টের তুলনায় এই কষ্ট কিছুই মনে হয় না ওর কাছে। প্রাণনেশা শান্ত ভঙ্গিতে নিজের পড়ার টেবিল থেকে খাতা নিয়ে মেঝেতে বসল। খাটের উপর খাতা রেখে কাঁপা কাঁপা হাতে এলোমেলো অক্ষরে লিখল, প্রত্যুষ ভাইয়ার মতো স্বার্থপর কঠিন পুরুষ আমি আমার জীবনে দুটো দেখিনি। সে এতটাই স্বার্থপর যে আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে অন্য কারোর সাথে সংসার বাঁধছে। কিন্তু আমি যে তা সইতে পারছি না। সে আমাকে বলেছে আমি যাতে শক্ত হই, কিন্তু সে আমার কখনোই হবে না। আমি কিভাবে থাকবো তাকে ছাড়া? সে চাইলে আমি যাতে ভালো থাকি। সে আমার ভালো চাইলো, আমারে চাইলো না। পরক্ষণেই আবার খাতার পাতাটা ছিঁড়ে ফেলল, মুঠো করে দূরে ছুঁড়ে মারল। ও চায় না ওর কথাটা কেউ জানুক। এই দুঃখ ওর একান্ত ব্যক্তিগত। ওর জন্য পরিবারের ভাঙন ধরবে সেটাও কখনোই মেনে নিতে পারবে না। প্রত্যুষকে কেউ দোষারোপ করুক সেটাও কখনোই চাইবে না প্রাণনেশা। ওর যা হবে হোক, কিন্তু ওর পরিবারের সবাই ভালো থাকুক, সুখে থাকুক। ব্যালকনির ডিভাইনের ওপর হাত রেখে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে রিদিতা। দৃষ্টি তার অদূর আকাশে। সাদা তুলোর মতো মেঘপুঞ্জ হয়ে ভাসছে আকাশে। নীল বিস্তীর্ণ আকাশে পেঁজা তুলোর মতো মেঘগুলো দেখতে দৃষ্টি কাড়া। রিদিতা আনমনে মনোনিবেশ সে তাকিয়েছিল আকাশের দিকে। পেছন থেকে দুটো হাত আঁকড়ে ধরে ওকে। রিদিতা প্রথমে হকচকালেও পরক্ষণে হাতের অধিকারী মানুষটিকে ধরতে পেরে শান্ত হয়ে যায়। প্রহর শক্ত করে জড়িয়ে ধরে পিঠের মধ্যে নাক ঘষে ওর। রিদিতা মুখ ফুটে কিছু বলে না। রিদিতাকে কথা বলতে না দেখে প্রহর সামনে এগিয়ে যায়। এক হাতে রিদিতাকে জড়িয়ে কাছে টেনে বুকের মধ্যে মিশিয়ে বলে, আমার বউটার মন খারাপ কেন? রিদিতা মিশে থাকে ওর বুকের মধ্যে। এই মধুর ডাকের মনের মধ্যে সুখ সুখ অনুভব হয়। ক্ষণকাল নীরব থেকে নম্র কণ্ঠে বলে, কই, মন খারাপ হবে কেন? তাহলে আমি কি ভুল দেখছি? প্রহর চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে। রিদিতা ঠোঁট টিপে হাসল। প্রহরের দিকে তাকিয়ে ওর নাক টেনে দিয়ে বলল, হয়তো দেখছো। প্রহর মুখ গম্ভীর করে সামনে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে বলল, নানুর কথায় কষ্ট পেয়েছো তাই না? না, কষ্ট পাবো কেন? উনি আমার গুরুজন। ভুল করলে শাসন করতেই পারে। কিন্তু আমি যে কাউকে আমার বউকে শাসন করার অধিকার দিইনি। তুমি যদি ভুল করেও থাকো, আমি ব্যতীত কেউ তোমাকে শাসন করার অধিকার রাখে না। সেখানে তুমি ভুল না করেও এতগুলো কথা শুনেছ। এভাবে বলো না প্রহর, তোমার পরিবার তো
আমারও পরিবার, ওরা আমার আপনজন। নানুর কথাই কিছু মনে করিনি আমি। তাহলে হাসো একটু। আমার হাসি মুখের মানুষটাকে এভাবে গম্ভীর দেখতে ভালো লাগে না আমার। আমি তার একচিলতে হাসি দেখার জন্য যুদ্ধ করতেও প্রস্তুত। রিদিতা মুগ্ধ চোখে তাকালো ওর দিকে। প্রহরের মুখে হাত বুলিয়ে মোহময় কণ্ঠে বলল, আর কতবার প্রেমে পড়বে বলো? একটা মানুষের প্রেমে আর কতবার পড়া যায়? শতবার, সহস্রবার? জানি না জান, শুধু এইটুকু জানি, বারবার আমার প্রেমেই পড়ো, নয়তো যেদিন অন্যজনের দিকে মন ঘুরবে সেদিন খুন করে ফেলবো তোমাকে। রিদিতা লাজুক হাসল। প্রহরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, নানু যে আমাকে বকেছে সেটা তোমাকে কে বলেছে? আমি তো বলিনি, জানলে কি করে? কে আবার? আমার পর এই বাড়িতে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি কিছু না দেখলেও সে সব কিছু দেখেছে। প্রাণনেশা? হুম। আর কে? জান্টু আমাকে বলেছে সব। সকালে ঘুম থেকে উঠতেই আমার কাছে দৌড়ে এসেছিল। তার ভাবিপুর নাকি মন খারাপ। তুমি নাকি কাল থেকে কথা বলছো না ওর সাথে, মিশছো না। সারাক্ষণ খালি কিচেনে মা ছোটো মার সাথে কাজ করছো। এই নিয়ে আফসোসের শেষ নেই ওর। কেন ওর ভাবিপু ওর সাথে না থেকে মুখ গোমড়া করে দূরে দূরে থাকছে? কেন হাসছে না? এই নিয়ে নানুর উপর অনেক অভিযোগ ওর। আমাকে এটাও বলেছে ও ছোট, তাই নানুকে কিছু বলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। আমি যাতে নানুকে বলে দিই ওর ভাবিপুকে যাতে আর না কাঁদায়। ওর ভাবিপু কাঁদলে ওর কষ্ট হয়। রিধিতা মাথা নুইয়ে হাসল। প্রাণনেশার ভালোবাসা সত্যি সিক্ত ও। মেয়েটা জান প্রাণ এক করে ভালোবাসতে জানে, ওর আপন মানুষদের খেয়াল রাখতে জানে। একটা ছোট বনু ওর। কখনো তো ননদের চোখে দেখেনি ওকে। ওর নিজের বোন থাকলে যতটা ভালোবাসতো ততটাই ভালোবাসে প্রাণনেশাকে। কালকে তো সাজনি, মাথা ব্যথা বলে কাটিয়ে দিয়েছিলে। যদিও সত্যটা জানতাম না আমি, কিন্তু আজকে সাজতে হবে, হাসতেও হবে। প্রহর রিদিতার গাল টেনে দিয়ে বলল। রিদিতা বড় করে নিঃশ্বাস ফেলল। প্রহরের কাঁধে দূর হাত রেখে ন্যাকা কণ্ঠে বলল, সাজবো তো, তবে শর্ত আছে মিস্টার। সাজিয়ে দিতে হবে আমাকে। একটুও খাটতে মন চাইছে না আমার। প্রহর কোমর ধরে আরেকটু কাছে টানল ওকে। রিধিতার চোখের মণিতে মনোনিবেশ করে বলল, ঠিক আছে, আজকে না হয় তোমার মেকআপ আর্টিস্ট হলাম, তবে ফ্রিতে কিছু করব না আমি, পে করতে হবে এর জন্য। এখন নিজের হাজবেন্ডকেও পে করতে হবে? রিধিতা ঠোঁট উল্টে বলল, ইয়েস। আচ্ছা বলো কি দিতে হবে? প্রহরকে বুকের সাথে মিশিয়ে ক্ষুদ্র দূরত্বটুকুও মিটিয়ে ফেলল। ফিসফিসিয়ে বলল, রাতে চেয়ে নেব কেমন? প্রহরের ফিসফিসিয়ে বলা বাক্যটা ঝংকার তোলে রিধিতার বুকে। হৃৎপিণ্ডের গতি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। হাঁসফাঁস করে ওঠে শরীরের সমস্ত সত্তা। আরিশা গালে হাত রেখে অসহায় চোখে তাকিয়ে আছে রওশার দিকে। কয়েকজন মেকআপ আর্টিস্ট মিলে এখনও সাজাচ্ছে ওকে। মালিহা বেগম আরিশাকে দায়িত্ব দিয়ে গেছে রওশাকে সাজানোর তদারকি করার জন্য। সেই যে মেয়ে দুটো মুখের ওপর এশিয়ান পেইন্ট মাখাচ্ছে তো মাখাচ্ছে, যদিও সাজানোর এখনও শেষের দিকে, কিন্তু আরিশার বিরক্ত শেষ সীমা অতিক্রম হয়ে গেছে। মনে মনে কন্টিনিউয়াসলি গালি দিয়ে যাচ্ছে প্রাণনেশাকে। মেয়েটাকে যে বলল ওরা দুজন একসাথে শাড়ি পরবে, একসাথে সাজবে, এখন কোথায় গিয়ে মরেছে কে জানে। যদিও ওর শাড়ি পরা শেষ, তবে এখনও সাজেনি প্রাণনেশার সাথে সাজার জন্য। ওকে যে বেরিয়ে খুঁজবে সেই সুযোগটাও নেই। মাহিলা বেগম পই পই করে বলে গেছেন এই কক্ষ ছেড়ে যাতে কোথাও না বেরোয়। আচ্ছা, ও না হয় বেরোতে পারছে না, কিন্তু প্রাণনেশা তো একবার আসতেই পারত দেখা করার জন্য। আরিশা বিরক্তিকর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বসতে বসতে কোমর ধরে গেছে ওর।
তখনই শাড়ির আঁচল ঠিক করতে করতে রিদিতা ঢুকলো কক্ষে। আরিশা রিদিতাকে দেখে অবাক হয়ে তাকালো। রিদিতা ওর দিকে ন্যাকা চোখে তাকালো। সামনে এসে রিনরিনে কণ্ঠে বলল, কি গো ননদিনী, এভাবে তাকিয়ে আছো কেন? ওয়াও ভাবিপু, সেরা সেরা। রিদিতা 2 হাতে মুখ ঢাকলো। লাজুক স্বরে কানে কানে বলল, জানো তোমার ভাইয়া সাজিয়ে দিয়েছে। সত্যি? আরিশা একটু জোরেই বলে ফেলল। পার্লারের মেয়েগুলো চমকে তাকালো ওর দিকে। আরিশা ওদের দিকে তাকিয়ে আমতা আমতা করে হাসলো। ওরা দুজনে আবার মনোযোগী হলো নিজেদের কাজে। আরিশা ফোঁস করে শ্বাস ছেড়ে ফেলল। আরিশার গাল দুটো টেনে দিয়ে বলল, কিউটের ডাব্বা লাগছে গো ভাবিপি তোমাকে। এত সুন্দর কেন তুমি? রিদিতা লাজুক হেসে বলল, আরে আমি জানি তো আমি সুন্দর, এত প্রশংসা করার প্রয়োজন নেই। আরিশা হেসে দেয়। পরক্ষণেই নাক ফুলিয়ে বলে, ওই প্রাণনেশার বাচ্চা কোথায় ভাবিপু? কি বলো, প্রাণনেশার বাচ্চা আসলেই কোথায়? রিদিতা না বোঝার ভান করে বলল। আরিশা কোনা চোখে তাকিয়ে থাকে ওর দিকে। আরিশা চাহনি দেখে রিদিতা বলল, আমি তো জানি না, দেখিনি ওকে অনেকক্ষণ। কি অলক্ষণে মেয়ে, দেখেছো ভাবিপু? কতক্ষণ ধরে অপেক্ষা করছি ওর জন্য, কোনো খবরই নেই ওর। কোথায় গিয়ে মরেছে কে জানে। হয়তো নিজের রুমে আছে, রেডি হয়ে একবারে নামবে। তুমিও তো সাজনি, সেজে নাও, পরে আবার সময় পাবে না। হ্যাঁ, সাজবো এখন, আর অপেক্ষা করতে পারবো না ওর জন্য। আরিশার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ে। প্রত্যুষ চোখ মুখ লাল করে পা ঝুলিয়ে বসে আছে খাটের ওপর, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। খানিক দূরে আলমারির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আদনান। আহত চোখে দেখছে প্রত্যুষকে। ছেলেটার জন্য কষ্ট হচ্ছে ওর। গলায় কাটা বেঁধে ছটফট করছে ছেলেটা, কিন্তু না পাচ্ছে গিলতে, না পাচ্ছে উগলাতে। বড় মামা যে কেন ওর সাথে এমন করছে বুঝে আসে না আদনানের। প্রত্যুষ না পাচ্ছে সইতে, না পাচ্ছে বলতে। একদিকে এক বুক যন্ত্রণা, অন্যদিকে নিজের বাবা। একের পর এক জেদে শেষ হয়ে যাচ্ছে ছেলেটা। আদনান ঢোক গিলে এগিয়ে এলো ওর কাছে, কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। প্রত্যুষ পূর্বের ন্যায় মাথা নিচু করে থাকে। আদনান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি বুঝতে পারছি রে তোর কষ্ট, কিন্তু কি করবি বল? বড় মামার কথাটাও ভাবতে হবে তো। পরিবারের কথা ভাব। ভাবির বাপের বাড়ির লোকজন কাল আসেনি, কিন্তু আজকে তো আসবে। তোকে ওর সাথে না দেখলে কি বলবে? আমি আর সহ্য করতে পারছি না আদনান, এই সব থেকে মুক্তি চাই আমার। প্রত্যুষ ভাঙা গলায় বলল। আদনান কিছু না বলে একটা হোয়াইট গোল্ড মিশ্রণের পাঞ্জাবি রাখলো ওর পাশে। প্রত্যুষ ফিরেও চাইল না সেদিকে। আদনান কাট কাট কণ্ঠে বলল, তোর মতো বুঝদার ছেলেকে বোঝানোর ক্ষমতা আমার নেই। তারপরও কেন অবুঝের মতো বিহেভ করছিস সেটা আমি জানি, কিন্তু তবুও বলছি, এখানে রওশাভাবির তো কোনো দোষ নেই। মেয়েটা কেন কষ্ট পাবে? একটা মেয়েকে কষ্ট দেওয়ার মতো কাপুরুষতা দেখাস না। সেই মেয়েটা আবার তোর বউ হয়। 3 কবুলে বিয়ে হয়েছে তোদের। আমি তোকে জোর করব না। তোর যদি মনে হয় আজ তোর নিচে যাওয়া উচিত তাহলে যাস। ডিসিশন সম্পূর্ণ তোর ওপর। বলেই আদনান এক পলক প্রত্যুষের দিকে তাকালো। প্রত্যুষ মাথা তুলে তাকালো না ওর দিকে। আদনান দীর্ঘশ্বাস ফেলে কক্ষের বাইরে বেরিয়ে যায়। রওশাকে নিয়ে আরিশা আর রিদিতা নিচে নামে। পুরো ড্রয়িং রুম অতিথিদের আনাগোনায় গিজগিজ করছে। আজকে রওশার পরিবারের লোকজনও এসেছে। রওশার চাচি কোত্থেকে এসে হুট করে জাপটে জড়িয়ে ধরে রওশাকে। রওশার সাথে সাথেই রিদিতা আর আরিশাও হকচকিয়ে যায়। রওশার চাচি আসমা বেগম কুমিরের কান্নায় জর্জরিত হয়ে বলে, রওশা কেমন আছিস তুই? তুই বাড়িতে না থাকে আমাদের বাড়িটা যে খালি খালি হয়ে আছে। তোকে খুব মনে পড়ছে রে। রওশার কান্না চলে আসে চাচির কান্না দেখে। ওর চাচি না হয় নাটকে ভরা কান্না আর মিথ্যে ভরা আকুতি, কিন্তু ও তো ভালোবাসতো তাকে, নিজের মায়ের মতো ভালোবাসতো। রওশা কান্না ভেজা গলায় বলল, চাচি কেমন আছো তুমি?
তোকে ছাড়া কি করে ভালো থাকি বল? তোর চাচাও সারাক্ষণ খালি তোর কথা বলে। ওদের দুজনের কথার মাঝেই রওশার চাচা আনিসুর রহমান এগিয়ে আসেন। রওশার হাত ধরে কেঁদে ফেলেন তিনি। রওশা এবার জোরেই কান্না করে দিল, শক্ত করে জড়িয়ে ধরল নিজের বাবার মতো চাচাকে। আনিসুর রহমান অশ্রুসিক্ত চোখে হাত বুলিয়ে দিল ওর মাথায়, ভেজা গলায় বলল, কেমন আছিস আম্মু? ভালো আছি চাচু, অনেক ভালো আছি। রওশা কাঁদতে কাঁদতে বলল। আনিসুর রহমান অপরাধী কণ্ঠে বললেন, আমাকে মাফ করে দিস, আমি তোকে দেখে রাখতে পারিনি, আমার ভাইয়ের শেষ স্মৃতিটুকু আগলে রাখতে পারিনি আমি। এভাবে বলো না চাচু, তুমি না থাকলে আমি তো মরেই যেতাম। আনিসুর রহমান নিজের চোখ মুছলেন, বুক থেকে রওশার মাথা তুলে বললেন, এখন যে তুই আমার নই আম্মু, এখন তোর আরেকটা পরিবার আছে, বাঁচার কারণ হিসেবে একজন মানুষ আছে। রওশা মুচকি হাসল। একে একে ওর সব আত্মীয় স্বজন এসে কুশল বিনিময় করলো ওর সাথে। আনিসুর রহমান ক্ষণকাল পর রওশাকে জিজ্ঞেস করলেন, জামাই কোথায় আম্মু? এখনো আসেনি যে? রওশা চুপ করে গেল। কি জবাব দেবে ও ওর চাচাকে? কি বলবে যে তার স্বামী পছন্দ না তাকে? বিয়ের রাতেই তার স্বামী তাকে দূরে ঠেলে দিয়েছে, জানিয়ে দিয়েছে সে অন্য কাউকে ভালোবাসে, এমনকি কালকে হলুদের রাত পর্যন্ত তার পাশে ছিল না সে। তার চাচা যে সহ্য করতে পারবে না সেসব কথা। নিজেকে দোষারোপ করবে কেন? নিজের হাতে রওশার জীবন এমন দুর্ভোগ ডেকে আনলেন তিনি। রওশার কান্না পেল। হয়তো আজকেও আসবে না প্রত্যুষ, দরজায় খিল দিয়ে বসে থাকবে। কালকে যেহেতু আসেনি, আজ আসার তো প্রশ্নই ওঠে না। আচ্ছা, এতটা মন্দভাগ্য কেন ওর? কোনো খুশিই কেন ধরা দিতে চায় না ওর কাছে? ওর চাচি আসলেই ঠিক বলতো, ও সত্যিই দুর্ভাগা, নয়তো এই দুর্ভাগ্য ওর শেষ হয় না কেন? রওশা এসবের ভাবনার মাঝে আরিশা চিৎকার করে বলল, ওই তো প্রত্যুষ ভাই নামছে। রওশা চমকে তাকায় সিঁড়ির দিকে। পাঞ্জাবি হাত কনুই পর্যন্ত গোটাতে গোটাতে নিচে নামছে প্রত্যুষ। রওশা হতভম্ব হয়ে চেয়ে থাকে, কয়েকবার চোখের পলক ফেলতে ভুলে যায়। আচ্ছা, ওকে ভুল দেখছে? হয়তো এটা ওর স্বপ্ন। রওশা চিমটি কাটল নিজের হাতে, ফের সিঁড়ির দিকে তাকিয়ে দেখল প্রত্যুষ ইতিমধ্যেই নেমে এসেছে। প্রত্যুষ এসে কুশল বিনিময় করলো সবার সাথে। রওশা চোখ পিটপিট করে তাকালো ওর দিকে, কিন্তু প্রত্যুষ তাকিয়ে দেখলেও না ওর পানে। তাকালে হয়তো দেখতে পেত একটা মেয়ে কতটা আকুলতা নিয়ে, সদ্য জন্মানো প্রেম নিয়ে কিভাবে তাকিয়ে আছে ওর দিকে। প্রত্যুষ সবার সাথে আলাপ শেষ করে একপাশে এসে দাঁড়ালো। কাঁধে কারোর হাতের ছোঁয়া পেয়ে পাশ ফিরে চাইল। পলক ভূঁইয়াকে দেখে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। পলক ভূঁইয়া বিনম্র কণ্ঠে বললেন, কথা রাখার জন্য ধন্যবাদ। প্রত্যুষ তাচ্ছিল্য করে হাসল। পলক ভূঁইয়া এলোমেলো দৃষ্টি ফেললেন। কি আর বলবেন ভেবে পেলেন না, তাই পাশ কাটিয়ে চলে গেলেন। প্রত্যুষ গাঁট হয়ে দাঁড়িয়ে থাকলো সেখানে। আদনান এসে দাঁড়ালো ওর পাশে, বাহু দিয়ে ধাক্কা মেরে বললেন, শেষমেশ এলি তাহলে? প্রত্যুষ কোনা চোখে তাকালো ওর দিকে। আদনান দাঁত কেলিয়ে হেসে তাকালো ওর দিকে। প্রত্যুষ বিরক্তিকর ভাব নিয়ে এক কোনায় দাঁড়িয়ে থাকলেও ওর চোখ দুটো ক্রমাগত প্রাণনেশাকে খুঁজে বেড়াচ্ছিল। পুরো পরিবারের লোকজন ড্রয়িং রুমে উপস্থিত থাকলেও প্রাণনেশা নেই, সেটা বেশ ভাবাচ্ছে প্রত্যুষকে। নিজের চিন্তা নিজের মধ্যেই চেপে রাখলো প্রত্যুষ। এতগুলো মানুষের মাঝে ওর প্রাণকে খোঁজা সম্ভব নয় ওর পক্ষে। ডাইনিং রুমের একটা মুহূর্ত কাটছিল না সবার। সবাই গল্পে মাতোয়ারা নিজের মধ্যে। পলক ভূঁইয়া আর পিয়াস ভূঁইয়া সোফায় বসে কুটুমদের সাথে কথা বলছেন। প্রহর রাহাতকে কোলে নিয়ে বসেছিল। এক কোণায় প্রত্যুষকে দাঁড়িয়ে থাকতে দেখে পলক ভূঁইয়া ডাকলেন ওকে। প্রত্যুষের মেজাজ খারাপ হলো, তারপর নিজেকে সংযত করে এগিয়ে গেল ও। যখন দাঁতে দাঁত চেপে এতটুকু হাসতে পেরেছে, তখন নয় আরেকটুকু কথা শুনল। এখন যদি বাবার কথা অমান্য করে এখানে দাঁড়িয়ে থেকে, সব আত্মীয় কি ভাববে? তীরে এসে তড়ি ডোবানোর দরকার কি? প্রত্যুষ কাছে যেতেই পলক ভূঁইয়া ওকে ইশারা করে নিজের পাশে বসালেন। রাহাত বাবার কোলে
বসে মনোযোগ দিয়ে শুনছিল বড়দের কথা। হঠাৎ ওর মনে আসে প্রাণনেশার কথা। ওর ছোট মনে প্রশ্ন আসে, আরে এখানে সবাই আছে, কিন্তু আমার মাম্মা কই? রাহাত তার চঞ্চল কণ্ঠে প্রহরকে উদ্দেশ্য করে বলল, পাপা, আমার মাম্মাম কোথায়? রাহাতের কথা শুনে প্রহর আশেপাশে তাকালো। আসলেই তো প্রাণনেশা কোথাও নেই। রাহাতের কথায় সবার টনক নড়ল। পলক ভূঁইয়া চিন্তিত কণ্ঠে বললেন, আসলেই তো প্রাণনেশা কোথায়? ওর কি এখনো নামেনি? প্রাণনেশা কে? আনিসুর রহমান চিনতে না পেরে বললেন। পিয়াস ভূঁইয়া বললেন, আমার মেয়ে। ও আচ্ছা আচ্ছা। পলক ভূঁইয়া রাহাতকে উদ্দেশ্য করে বললেন, দাদু ভাই, যাও তোমার মাম্মামকে ডেকে নিয়ে আসো। প্রহর রাহাতকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, বলল, আমি যাচ্ছি ডাকতে। প্রত্যুষ বাঁকা চোখে তাকালো সেই দিকে। মনে মনে স্বস্তি পেল এই ভেবে, এবার অন্তত প্রাণনেশাকে ডাকতে যাচ্ছে কেউ। বাবা ছেলে মিলে 3 তলায় এসে ওঠে। প্রহর প্রাণনেশার কক্ষের সামনে এসে দাঁড়ালো। রাহাতকে কোল থেকে নামিয়ে কড়া নাড়ল দরজায়। ডেকে বলল, বনু, এখনো হয়নি তোর? ভেতর থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। প্রহর কপাল কুঁচকালো। বার কয়েক দরজায় আঘাত করে ডাকলো ওকে। তারপরও ভেতর থেকে কোনো শব্দ নেই। প্রহরের মনে ভয় ঢোকে। আশ্চর্য, এই মেয়ে কেন সারা শব্দ নেই? ভেতরে আবার কোনো বিপদ আপদ হলো না তো? প্রহর দরজায় জোরে জোরে আঘাত করল। উঁচু স্বরে ডাকলো প্রাণনেশাকে। প্রহরের আওয়াজ শুনে মনারা বেগম দৌড়ে আসেন। তিনিও প্রাণনেশাকে খুঁজতে এসেছিলেন। মনারা বেগম প্রহরের কাছে এসে আতঙ্কগ্রস্ত গলায় বললেন, কি হয়েছে প্রহর? এভাবে চিৎকার করছো কেন? প্রাণনেশা দরজা খুলছে না? বুঝতে পারছি না ছোটো মা, অনেকক্ষণ ধরেই দরজা ধাক্কাচ্ছি আমি, ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না ওর। প্রহর চিন্তিত কণ্ঠে বলল। মনারা বেগম ছলছল চোখে তাকালেন ওর দিকে। সকাল থেকে ওনার মনটা কু ডাকছিল। প্রাণনেশার জন্য মন খারাপ হচ্ছিল বারংবার। প্রত্যুষের বিয়ের দিন মেয়েটা এসব কিভাবে সহ্য করবে সেটা নিয়েও চিন্তার শেষ ছিল না ওর। প্রহরকে সরতে বলে মনারা বেগম এগিয়ে গেলেন দরজার দিকে। দরজা বাড়ি দিয়ে ভেজা গলায় ডাকলেন প্রাণনেশাকে। প্রাণনেশা নিজের মায়ের গলা শুনেও দরজা খুলল না। মনারা বেগম এবার জোরেই কেঁদে দিলেন। প্রহর জড়িয়ে ধরল তাকে, সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না ছোটো মা, তোমার মেয়ে মজা করছে আমাদের সাথে। কিছুদিন পরপরই তো ওর এইসব শয়তানি মাথায় চড়া দিয়ে ওঠে। প্রহর মনারা বেগমকে শান্ত করার চেষ্টা করলেও নিজে শান্ত হতে পারল না। প্রাণনেশা মজা করে একটা ঠিক, কিন্তু এতবার ডাকার পরও দরজা খুলবে না, এমন মেয়ে তো প্রাণনেশা নয়। প্রহর কি করবে বুঝতে পারছে না। এদিকে মনারা বেগম একধারে কেঁদেই যাচ্ছে। রাহাত এবার বাবার দিকে তাকাচ্ছে, একবার ছোট দাদের দিকে। কি হচ্ছে বুঝতে না পারলেও ওর ছোট মস্তিষ্ক এইটুকু ধরল যে ওর মাম্মাম কিছু একটা হয়েছে। ওর মাম্মা দরজা খুলছে না। রাহাত তার ছোট ছোট পায়ে দৌড় দিল সবাইকে ডাকার জন্য। ক্ষণকাল বাদে আতঙ্কগ্রস্ত হয়ে দৌড়ে আসে সবাই। বাইরে মনারা বেগম আর প্রহরকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রত্যুষের বুক ধক করে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গেল ও। পলক ভূঁইয়া ভয় কাতর স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে প্রহর? বনু দরজা খুলছে না বাবা। পিয়াস ভূঁইয়া বললেন, দরজা ভেঙে ফেলো। প্রহর অপেক্ষা করল না, নিজের গায়ে সর্বশক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করল। চেষ্টা এক পর্যায়ে দরজা ভাঙতে সক্ষম হয় ও। ভেতরে ঢুকে হতবাক হয়ে গেল সবাই। প্রাণনেশা লাল টুকটুকে একটা শাড়ি গায়ে জড়িয়ে মেঝেতে পড়ে আছে। রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। প্রহর দৌড়ে গিয়ে ফ্লোর থেকে কোলে তুলল, বুকের মাঝে চেপে ধরে বসলো ওকে। ভেজা গলায় ডাকলো, প্রাণনেশা, প্রাণনেশা, কি হয়েছে তোর বনু? মজা করছিস আমাদের সাথে? প্রাণনেশা উত্তর দেয় না। প্রহর বুক থেকে উঠিয়ে ওর মুখে হাত বুলিয়ে দিল। কালক্ষেপণ না করে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। কান্নারত অবস্থায় সবাইকে রেখে কক্ষের বাইরে বেরিয়ে গেল। প্রত্যুষ গাঁট হয়ে দাঁড়িয়ে থাকে। হার্টবিট কয়েকটা মিস হয়ে যায় ওর। ঘটনা মাথায় ঢুকতে সময় নেয় কিছুটা। ইতিমধ্যে পুরো রুম খালি হয়ে গেছে।
প্রহরের পিছু পিছু সবাই বেরিয়ে গেছে, কিন্তু প্রত্যুষের পায়ের শক্তি যেন ফুরিয়ে গেছে। বোধশক্তি লোপ পেয়েছে যেন। প্রত্যুষ টলমল চোখে তাকালো রক্তমাখা ফ্লোরে। ওর প্রাণের রক্ত। কিভাবে হাতে ছুরি বসালো মেয়েটা? বুক কাঁপেনি ওর? একটা ফুলের টোকাও তো লাগতে দেয়নি কোনো দিন মেয়েটার গায়ে। তাহলে কেন এভাবে নিজেকে নিজে আঘাত করলো? বুকের ভেতরের অনুশোচনার যে দহন, সে দহন যে সহ্য করার মতো না। চলবে।